সবাইকে ওয়েলকাম আজকে এই ডিসকাশনের সেশনে। আজকে আমরা কথা বলবো বৌদ্ধ দর্শনের মতানুযায়ী শিক্ষার যে সমস্ত উপাদানগুলো আছে বা শিক্ষার যে এলিমেন্টস বা কম্পোনেন্টসগুলো আছে, যেমন এইমস অফ এডুকেশন, মেথডস অফ এডুকেশন, টিচার্স, স্টুডেন্টস, লার্নার্স বা স্কুল বা ডিসিপ্লিন, তো এই সমস্ত যে উপাদানগুলো আছে সেইগুলো আসলে কী ধরনের হওয়া উচিত বা সেই সম্পর্কে বৌদ্ধ দর্শনের মতামত কী বা বক্তব্য কী, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে। ওকে, চলুন তাহলে কথা না বাড়িয়ে আলোচনায় এগিয়ে যাব। প্রথমে যেটা নিয়ে আমরা কথা হলো সেটা হচ্ছে এইমস অফ এডুকেশন বা শিক্ষার লক্ষ্য কী প্রকারের হবে বা কোন কোন বিষয়গুলোকে শিক্ষার লক্ষ্যের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে সে সম্পর্কে বৌদ্ধ দর্শনের বক্তব্য কী তা আমরা আলোচনা করব। এখানে বলা হচ্ছে বুদ্ধিস্ট হ্যাভ স্টেবিলাইজ টু টাইপস অফ এইমস অফ এডুকেশন। দ্য ফার্স্ট ওয়ান ইজ ওয়ার্ডলি অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ গডলি। ওকে, অর্থাৎ বৌদ্ধবাদীরা বা বৌদ্ধ দর্শনে বিশ্বাসকারীরা তারা কি বলেন যে শিক্ষার লক্ষ্য সবসময় কি হবে, দুই প্রকারের বা দুটি বিষয়ের উপর প্রতিষ্ঠিত হবে। একটা কি, একটা হচ্ছে ওয়ার্ডলি অর্থাৎ জাগতিক বিষয়, এবং একটা হচ্ছে গডলি বা ঐশ্বরিক বিষয়। ওকে, এখানে যখন জাগতিক বিষয়গুলো বলছি তার মানে আমরা কিন্তু যে সমস্ত বিষয়গুলো আমাদের লাইফ সেন্ট্রিক বা এই জগতের মধ্যে সীমাবদ্ধ সেই সমস্ত লক্ষ্যগুলোকে কিন্তু বোঝাচ্ছি, ঠিক আছে, বা বোঝানো হয়েছে। বাট যখন গডলি বলা হচ্ছে, গডলি বলতে কিন্তু নট কানেক্টেড উইথ দ্য গড। গডলি মিনস স্পিরিচুয়ালিস্টিক, না আধ্যাত্মিক, ঠিক আছে, কারণ বৌদ্ধ দর্শন নিজে ঈশ্বরে বিশ্বাস করে না। তো এটা একটু বুঝতে হবে, ঠিক আছে। অর্থাৎ মোট কথা এটাই যে শিক্ষার লক্ষ্য সর্বদাই এই দুটো বিষয়ের উপর প্রতিষ্ঠিত হবে, একটা হচ্ছে জাগতিক এবং অপরটা হচ্ছে কি ঐশ্বরিক বা আধ্যাত্মিক। তাহলে এবার এই যে জাগতিক এবং আধ্যাত্মিক বা ঐশ্বরিক যাই বলি না কেন, এই যে দুটো টাইপ আমরা বলছি বা দুটো বিষয়ের কথা বলছি, তাহলে এই সমস্ত বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার লক্ষ্যগুলো কী কী থাকবে। তো এখানে বলা হচ্ছে যে ওয়ার্ল্ডলি এইমস অফ এডুকেশন আর মানে জাগতিক বিষয়ের যে সমস্ত লক্ষ্যগুলো হবে শিক্ষা, সেগুলো কী কী, একটা হচ্ছে কি ফিজিক্যাল ডেভেলপমেন্ট, ক্যারেক্টার অ্যান্ড ভ্যালু ডেভেলপমেন্ট, প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ দ্য সোসাইটি রাদার দ্যান ইন্ডিভিজুয়াল। অর্থাৎ শিক্ষার্থীর শারীরিক বিকাশ ঘটানো, তার দৈহিক বিকাশ ঘটানো, ঠিক আছে, তার শিক্ষার্থীর বা লার্নারের কী হবে চরিত্রের বিকাশ ঘটানো এবং তার নৈতিক বিকাশ ঘটানো এবং তার পেশাগত বিকাশ ঘটানো, পাশাপাশি ব্যক্তির কেন্দ্রিক না হয়ে বা ব্যক্তিতান্ত্রিক অপেক্ষা সমাজের বিকাশ ঘটানো এবং সমাজের উন্নতি সাধন করাই হবে শিক্ষার লক্ষ্য। তো মূলত জাগতিক শিক্ষার লক্ষ্যর মধ্যে এই সমস্ত লক্ষ্যগুলোকে আমরা পাই বা এই সমস্ত লক্ষ্যগুলোকে শিক্ষার লক্ষ্যের অন্তর্ভুক্ত হওয়া উচিত, ঠিক আছে। এবারে তাহলে জাগতিক লক্ষ্যগুলো কী হবে সেটা তো আমরা জেনে গেলাম বা আমরা বুঝে গেলাম। এবার তাহলে ঐশ্বরিক বা আধ্যাত্মিক লক্ষ্যগুলো কী। এখানে আধ্যাত্মিক বা ঐশ্বরিক লক্ষ্য বলে দুটো লক্ষ্যের কথা এখানে বলা হয়েছে বা আমরা দেখতে পাই। কি, একটা হচ্ছে এন্ড অফ ইগনোরেন্স অ্যান্ড গেন অফ নলেজ, অর্থাৎ নিজ কেন্দ্রিকতা, নিজের অহংকার বা আত্ম অহংকার বা অজ্ঞানতাকে ত্যাগ করে বা অজ্ঞানতা আত্ম অহংকার, ঠিক আছে, নিজের মধ্যেই পরিতৃপ্ত থাকা, এই সমস্ত বিষয়গুলোকে সমাপ্তি ঘটিয়ে কী করতে হবে, নলেজ বা জ্ঞানকে গেন করতে হবে, বাড়াতে হবে, নলেজকে উপলব্ধি করতে হবে, ঠিক আছে। এটা হবে শিক্ষার লক্ষ্য। পাশাপাশি কি অ্যাটেইনমেন্ট অফ নির্বাণা, অর্থাৎ নির্বাণ লাভ করতে হবে, নির্বাণের প্রাপ্তি ঘটাতে হবে এবং নির্বাণ সম্পর্কে জানতে হবে এবং আমাদের প্রচেষ্টা সমস্ত কিছু নির্বাণকে কেন্দ্র করেই হবে, ঠিক আছে। তো শিক্ষার লক্ষ্য আমরা এখানে জাগতিক লক্ষ্যের মধ্যে এই সমস্ত লক্ষ্যগুলোকে পাই এবং আধ্যাত্মিক বা গডলি এইমস অফ এডুকেশনের মধ্যে আমরা এই দুটি লক্ষ্যকে আমরা পাই, ঠিক আছে। তো এ গেল এইমস অফ এডুকেশনের কথা বা শিক্ষার লক্ষ্য কীরূপ হবে সে অনুযায়ী বৌদ্ধ দর্শনের বক্তব্য। এবারে আমরা কথা বলবো কারিকুলাম অফ এডুকেশন নিয়ে, অর্থাৎ শিক্ষার পাঠ্যক্রম হবে কোন কোন বিষয়গুলোর উপর ভিত্তি করে বা কোন কোন স্তর অনুযায়ী বা কোন কোন বিষয়গুলোকে আমরা পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করব, সেই বিষয়গুলো এখানে বৌদ্ধ দর্শন আমাদেরকে কিছু পথ দেখিয়ে দেয়। সেগুলো কি কি, এখানে বলা হচ্ছে বুদ্ধিস্ট হ্যাভ ডিভাইডেড দ্য কমপ্লিট এডুকেশন ইনটু 3 লেভেলস, অর্থাৎ বৌদ্ধবাদীরা বা বৌদ্ধ দর্শনে সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থাটাকে আসলে 3টে স্তরে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাইমারি লেভেল, একটা হচ্ছে আপার লেভেল এবং একটা হচ্ছে মঙ্ক এডুকেশন লেভেল। তাহলে 3টে স্তর দেখতে পাচ্ছি আমরা এখানে। এবার এই 3টে স্তরের ভিন্ন ভিন্ন বিষয়গুলোকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত থাকার কথা কিন্তু বৌদ্ধবাদীরা বা বৌদ্ধ দর্শনে বলা হয়েছে। এবার সেই বিষয়গুলোকে আমরা জেনে নেব, ঠিক আছে, কারণ সেই বিষয়গুলোকে জেনে নিলে আমরা প্রত্যেকটা স্তরের কারিকুলাম কী বা তার পাঠ্যক্রম কী কী হবে বা কী রূপ হওয়া উচিত সে সম্পর্কে বৌদ্ধ দর্শনের বক্তব্যগুলো আমরা পরিষ্কার করে বুঝতে পারবো। তাহলে প্রথমে দেখে নিই
প্রাইমারি লেভেলের কারিকুলাম সম্পর্কে বৌদ্ধ দর্শনের বক্তব্য কী? এখানে বলা হচ্ছে, দেখুন, প্রাইমারি লেভেলস কারিকুলামের মধ্যে পালি ল্যাঙ্গুয়েজ, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ অফ ল্যাঙ্গুয়েজ, 5 সায়েন্সেস, যার মধ্যে ওয়ার্ল্ড এডুকেশন, স্কাল্পচার এডুকেশন, মেডিকেল এডুকেশন, মোটিভ অ্যান্ড রিলিজিয়াস এডুকেশন রয়েছে। তারপর জেনারেল নলেজ অফ বুদ্ধিজম, মোরাল এডুকেশন ইজ নট টট ইন ওয়ার্ডস রাদার ইন এ প্র্যাকটিক্যাল ওয়ে। ওকে, মানেটা কি, যে বৌদ্ধ দর্শনের প্রাথমিক স্তরের শিক্ষার মধ্যে বা প্রাথমিক স্তরের মানে পাঠ্যক্রমের মধ্যে পালি ভাষাকে, গণিতকে, সাধারণ জ্ঞান অর্থাৎ যা হবে ভাষাকে নিয়ে আর কি, এবং পঞ্চবিজ্ঞান, ঠিক আছে, যেখানে শব্দ বিজ্ঞান বা আমরা বলি চিকিৎসা বিজ্ঞান, ঠিক আছে, বা ধর্মশিক্ষা, সে সমস্ত বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করতে হবে, ঠিক আছে। পাশাপাশি বৌদ্ধ দর্শন সম্পর্কে সাধারণ যে জ্ঞান, সেই বিষয়টাকেও কিন্তু এই প্রাথমিক স্তরের পাঠ্যক্রমের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি এখানে এটাও বলা হয়েছে যে মোরাল এডুকেশন কেবলমাত্র যেন তাত্ত্বিক অর্থে বা কেবলমাত্র শব্দেই বা পাঠ্যক্রমেই সীমাবদ্ধ না থাকে, তা যেন ব্যবহারিক ক্ষেত্রেও যেন প্রয়োগ করা হয় বা দেখা যায়, ঠিক আছে। তো এই সমস্ত পাঠ্যক্রমগুলোকে আমরা প্রাইমারি লেভেলের কারিকুলামের মধ্যে আমরা পাই, বা এই সমস্ত পাঠ্যক্রমগুলোকে বৌদ্ধ দর্শন অন্তর্ভুক্ত করার কথা আর কি প্রাইমারি লেভেলে মানে বলেছে আর কি। ওকে, এবারে দ্বিতীয় যে লেভেলটা ছিল, অর্থাৎ আগে তো গেল প্রাইমারি লেভেল, এবারে এলো আপার লেভেলের পাঠ্যক্রম বা আপার লেভেলে পাঠ্যক্রমের বিষয়গুলো কী কী হবে। এবার এই স্তরে একটা ব্যাপার আছে, প্রাইমারি লেভেলে কি হচ্ছিল, সেখানে কোনো প্রকারে কোনো কিছু বিষয় দেখা হচ্ছিল না, একটা জেনারেল সেন্সে কারিকুলাম ইনক্লুশনের কথা বা পাঠ্যক্রম নির্বাচনের কথা বলা হয়েছিল বা শিক্ষার্থীকে প্রোভাইড করার কথা বলা হয়েছিল। কিন্তু এই স্তরে হচ্ছে এটা কি, দেখুন এখানে বলা হয়েছে, অ্যাট দিস স্টেজ ইচ স্টুডেন্ট স্পেসিফিক এডুকেশন ওয়াজ ডিসাইডেড অন দ্য বেসিস অফ দেয়ার পারফরমেন্স অ্যান্ড ক্যাপাবিলিটি। অর্থাৎ এই স্তরের শিক্ষার্থীকে, ঠিক আছে, তার এডুকেশন, তার নিজের পারফরমেন্স, তার যোগ্যতা এবং তার ক্যাপাবিলিটি অর্থাৎ কোনো বিষয়কে নেওয়ার ক্ষমতার উপর ভিত্তি করে বা এই দুটি বিষয়ের দিক লক্ষ্য রেখে তাকে পাঠ্যক্রম দিতে হবে বা প্রোভাইড করতে হবে, ঠিক আছে। তাহলে এবার বিষয় হচ্ছে যে তাহলে সেই সমস্ত বিষয়গুলো কি কি, যেগুলো আসলে শিক্ষার্থীর পারফরমেন্স এবং তার ক্যাপাবিলিটি দেখে দেওয়া হবে এই আপার লেভেলে। সেই বিষয়গুলো হচ্ছে কি, গ্রামার রয়েছে, রিলিজিয়ান রয়েছে, অ্যাস্ট্রোলজি, মেডিকেল, ফিলোসফি, পালি এবং সংস্কৃত ভাষা রয়েছে, এবং ডিফারেন্ট টাইপের সমাজবিজ্ঞানের যে বিষয়গুলো রয়েছে, যেমন হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, অ্যাস্ট্রোনমি, ল রয়েছে, পলিটিক্স রয়েছে, ইকোনমিক্স রয়েছে ইত্যাদি, ঠিক আছে। এছাড়াও রিলিজিয়াস এডুকেশনের অনেকগুলো, যেমন এখানে বিষয় পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে আপার লেভেলে আর কি। ওকে, যেমন সেই বিষয়গুলো কী কী, বুদ্ধিজম, জৈনিজম, বৈদিজম, বিল্ডিং সায়েন্সেস, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলোকেও রিলিজিয়াস এডুকেশনের মধ্যে ইনক্লুড করার কথা বৌদ্ধ দর্শনে বলা হয়েছে। তো এই সমস্ত পাঠ্যক্রমগুলোকে বা পাঠ্যক্রমিক বিষয়গুলোকে আমরা দেখতে পাই আপার লেভেলে পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার জন্য, ঠিক আছে। এবারে আমরা লাস্ট স্টেজের কথাটা বলবো বা লাস্ট লেভেলের কথা বলবো, যেটা হচ্ছে মঙ্ক এডুকেশন লেভেল, যেটা হচ্ছে বৌদ্ধ দর্শনের আসলে সর্বচূড়ান্ত পর্যায়ের শিক্ষার স্তর, ঠিক আছে। এবার এখানে দেখুন, এখানে কি বলা হয়েছে আর কি, দিস স্টেজ ইজ নেসেসারি ফর দ্য পিপল হু ইউজ টু প্রিচ বুদ্ধিজম অর ইউজ টু টিচ অ্যাট দ্য বুদ্ধিস্ট মনাটারিস্ট। ওকে, মানেটা কি, অর্থাৎ যারা হয়তো বৌদ্ধ ভিক্ষুক হয়ে বৌদ্ধ ধর্মের প্রচারক হিসেবে অংশগ্রহণ করতেন বা বৌদ্ধ ধর্ম প্রচারের কাজে নিযুক্ত থাকতেন, অথবা যারা বৌদ্ধ সংঘের মধ্যে বা বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত থাকতেন, অর্থাৎ বৌদ্ধের বা গৌতম বুদ্ধের নিয়ম নীতি বা বৌদ্ধ দর্শনের নানান বিষয় যারা শেখাতেন, কেবলমাত্র এই শিক্ষা তাদের জন্যই নেসেসারি ছিল বা কম্পালসারি ছিল বা আবশ্যিক ছিল, এই মঙ্ক এডুকেশন লেভেল, ঠিক আছে। এবং এই স্তরের পাঠ্যক্রমগুলো কী কী ছিল বা তারা কী কী বলেছেন আর কি, যেমন কি কমপ্লিট বুদ্ধিস্ট হিস্ট্রি, অর্থাৎ সম্পূর্ণ বৌদ্ধ দর্শনের ইতিহাস, যার মধ্যে কি রয়েছে, ত্রিপিটক রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ ত্রিপিটকের জ্ঞান বা ত্রিপিটকের বিষয় বা ত্রিপিটক অন্তর্ভুক্তির কথা এই স্তরে বলা হয়েছে। পাশাপাশি বৈদিক রিলিজিয়ন সম্পর্কে জানতে হবে পুরোপুরিভাবে, এবং সায়েন্স অ্যান্ড দ্য টেকনিক্স অফ বুদ্ধিজম, অর্থাৎ বৌদ্ধ দর্শনের তো নানান প্রকারের কলাকৌশলী আছে বা পদ্ধতি রয়েছে এবং তার নিজস্ব বিজ্ঞানও রয়েছে, তো সেই সমস্ত বিষয় সম্পর্কেও সম্পূর্ণ জ্ঞান তাকে রাখতে হবে বা এই সমস্ত বিষয়গুলোকে একজন
শিক্ষার্থীকে, যিনি হয়তো মঙ্ক এডুকেশনের লেভেলের হয়তো তিনি পৌঁছেছেন বা এই শিক্ষাটা হয়তো তিনি নিচ্ছেন, তো এই বিষয়গুলোকে পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে তার জন্য। ঠিক আছে, তো মূলত আমরা এই 3টি লেভেলে এই পাঠ্যক্রমগুলো বা এই বিষয়গুলোকে কারিকুলামের মধ্যে ইনক্লুড করার ক্ষেত্রে বৌদ্ধ দর্শনের মতামত বা সদর্থক একটা ভূমিকা আমরা দেখতে পাই। ঠিক আছে, তো এই গেল আমাদের কারিকুলামের বিষয় বা পাঠ্যক্রমের বিষয়। এবারে আমরা কথা বলবো মেথডস অফ এডুকেশন নিয়ে, অর্থাৎ শিক্ষার পদ্ধতি কীরূপ হওয়া উচিত, বা শিক্ষার পদ্ধতি বা টিচিং টেকনিক্স, অর্থাৎ একজন শিক্ষক কীভাবে শিক্ষার্থীদেরকে শেখাবেন এবং শিক্ষার্থীরাও কীভাবে শিখবে বা কোন কোন পদ্ধতিগুলোর মাধ্যমে শিক্ষার্থী সেই জ্ঞানগুলোকে অর্জন করতে পারে, সেই সমস্ত বিষয়গুলো এখানে বলা হয়েছে বৌদ্ধ দর্শনের মতানুযায়ী। এবার এখানে একটা কথা রয়েছে, বৌদ্ধ দর্শনে একটা কথা কি বলা হয়েছে এখানে, দেখুন, দে ডেভেলপ ডিফারেন্ট টিচিং টেকনিক্স ফর স্টুডেন্টস অফ ডিফারেন্ট এজ গ্রুপ, অর্থাৎ এক একটা বয়সের বা এক এক এজের, ঠিক আছে, শিক্ষার্থীদের জন্য এক এক রকমের টিচিং টেকনিকের কথা বা মেথডস অফ এডুকেশনের কথা কিন্তু বৌদ্ধবাদীরা বা বৌদ্ধ দার্শনিকরা কিন্তু বলেছেন আর কি। ঠিক আছে, অর্থাৎ বাচ্চার বয়স যেমন হবে সেই অনুযায়ী তার শিক্ষার পদ্ধতিকে নির্বাচন করতে হবে। ঠিক আছে, এবার এখানে বলা হচ্ছে দ্য টিচিং টেকনিক্স ডেভেলপ বাই দ্য বুদ্ধিস্ট ক্যান বি ডিভাইডেড ইনটু 2 পার্টস, অর্থাৎ এই যে টিচিং টেকনিক্সগুলো বা মেথডস অফ এডুকেশনের কথা বলা হচ্ছে বৌদ্ধ দর্শনে, এইগুলোকে মূলত দুটি অংশে ভাগ করা হয়। কটা অংশে? ডিভাইডেড ইন 2 পার্টস অর ডিভাইডেড ইনটু 2 পার্টস, অর্থাৎ দুটি অংশে বিভক্ত করা হচ্ছে। একটা কি? একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল টিচিং টেকনিক্স। ওকে, মানে ইন্ডিভিজুয়াল মানে কি, যে ব্যক্তি কেন্দ্রিক শিক্ষা পদ্ধতি। এখানে এর মধ্যে কি কোন কোন পদ্ধতি আছে? সেলফ স্টাডি রয়েছে, রিজনিং মেথড আছে, রিপিটেশন মেথড রয়েছে, এক্সপ্লেনেশন মেথড আছে, লেকচার মেথড রয়েছে। অর্থাৎ ইন্ডিভিজুয়াল টেকনিক হচ্ছে বা ইন্ডিভিজুয়াল টিচিং টেকনিক হচ্ছে বৌদ্ধ দর্শনের মেথডস অফ এডুকেশনের একটা পার্ট, যেখানে সেলফ স্টাডি, রিজনিং, রিপিটেশন, এক্সপ্লেনেশন এবং লেকচার মেথডের উল্লেখ রয়েছে। এবার ইন্ডিভিজুয়াল টিচিং টেকনিক্সে কি হয়, এখানে মূলত যেখানে হয়তো ছাত্র সংখ্যা কম বা শিক্ষার্থীর সংখ্যা কম, বা শিক্ষার্থী বা শিক্ষক দুজনে হয়তো এককের ভূমিকায় রয়েছেন, একজন একজন করে রয়েছেন, ঠিক আছে, বহু সংখ্যক শিক্ষার্থী নেই বা বহু সংখ্যক শিক্ষকও হয়তো নেই, তাহলে সেই ক্ষেত্রে এই পদ্ধতিগুলো মূলত বুদ্ধিস্ট ফিলোসফিতে বা বুদ্ধিজমে বলা হয়েছে, যার মধ্যে সেলফ স্টাডি, রিজনিং, রিপিটেশন, এক্সপ্লেনেশন, লেকচার, এর মধ্যে কিছু কিছু মেথড আছে যা অন্য টিচিং টেকনিক্সের ক্ষেত্রেও অ্যাপ্লাই হতে পারে। যেমন কি, এ তো গেল একটা পার্ট না। এবার অপর যে পার্টটা হচ্ছে বা দ্বিতীয় যে পার্টটা হচ্ছে সেটা হচ্ছে গ্রুপ টিচিং টেকনিক, অর্থাৎ দলকেন্দ্রিক শিক্ষার পদ্ধতি, মানে যেগুলো আর কি দলের জন্য ব্যবহার করা হবে বা বহু সংখ্যক শিক্ষার্থীর ক্ষেত্রে হয়তো ব্যবহার করা হবে। যেমন কি, মনিটোরিয়াল সিস্টেম রয়েছে, ডিবেট রয়েছে, ফোরাম রয়েছে, কনফারেন্স আছে, এক্সপ্লেনেশন রয়েছে, লেকচার রয়েছে, ডিসকাশন রয়েছে। এই যে বললাম না যে কিছু কিছু মেথড আছে যেগুলো হয়তো দুটো টিচিং টেকনিক্সেই হয়তো অ্যাপ্লাই হবে বা দুটো টিচিং টেকনিক্স বা মেথডস অফ এডুকেশনের ক্ষেত্রে প্রয়োগ হতে পারে। যেমন কি লেকচার মেথডটা, মাফ করবেন, ঠিক আছে, লেকচার মেথডটা, তারপরে কি এক্সপ্লেনেশন মেথডটা, ঠিক আছে। তারপরে দেখুন এই যে মনিটোরিয়াল সিস্টেমটা যেমন ইন্ডিভিজুয়াল টিচিং টেকনিক্সে কিন্তু কখনোই অ্যাপ্লাই হবে না, কারণ মনিটোরিয়াল সিস্টেমে কী হয়, এখানে মূলত টিচার তো একজন গ্রুপের মধ্যে বা একটা ক্লাসের মধ্যে বা একটা শ্রেণীকক্ষের মধ্যে যে স্টুডেন্টটা গুরুর বা টিচারের সেই পড়াটাকে মানে সেই স্টাডিটাকে অ্যাচিভ করে নেয় বা বুঝতে পারে, তখন শিক্ষক কী করেন, তার উপর সেই দায়িত্বটা দেন তার সহপাঠীদের মধ্যে বা তার ক্লাসমেটদের মধ্যে সেই বিষয়টা যেন সে তাদেরকে আবার বুঝিয়ে দেয় বা তাদের মধ্যে যেন বিতরণ করে দেয়। ঠিক আছে, তো এটাকে মনিটোরিয়াল সিস্টেম বলা হয়। তো এটা নিশ্চয়ই ইন্ডিভিজুয়াল টিচিং টেকনিক্সের ক্ষেত্রে প্রয়োগ হবে না বা অ্যাপ্লাই হবে না। ওকে, তো মেথডস অফ এডুকেশনে বা টিচিং টেকনিক্সে আমরা এই দুই প্রকারের পদ্ধতি দেখতে পাই, যেখানে আমরা কি পেলাম, ইন্ডিভিজুয়াল টিচিং টেকনিক্স পেলাম, পাশাপাশি আমরা গ্রুপ টিচিং টেকনিক্স পেলাম। এবার ইন্ডিভিজুয়াল টিচিং টেকনিক্সের মধ্যে আমরা সেলফ স্টাডি পেয়েছি, রিজনিং পেয়েছি, রিপিটেশন পেয়েছি, এক্সপ্লেনেশন এবং লেকচার তো পাচ্ছি, ঠিক আছে। তারপরে গ্রুপ টিচিংয়ের মধ্যে আমরা কী পেলাম, মনিটোরিয়াল সিস্টেম পেলাম, তারপরে এবার ডিবেট পেলাম, ফোরাম পেলাম, কনফারেন্স পেলাম। ওকে, তো এই সমস্ত পদ্ধতিগুলো আমরা পাই মেথডস অফ এডুকেশনে। এবারে আমরা কথা বলবো ডিসিপ্লিনের বিষয় নিয়ে বা শৃঙ্খলা সম্পর্কে বৌদ্ধ দর্শনের বক্তব্য কী বা বৌদ্ধ দর্শনে কী বলা হয়েছে সেটা আমরা দেখে নেব বা কী কী রয়েছে। দেখুন, এখানে বলা হচ্ছে বোথ দ্য স্টুডেন্ট অ্যান্ড দ্য টিচার্স হ্যাভ বিন অর্ডার্ড টু ফলো দেম স্ট্রিক্টলি,
মানে কি, ডিসিপ্লিনের কথা এখানে বলা হচ্ছে। ওকে, অর্থাৎ ডিসিপ্লিনকে টিচার এবং স্টুডেন্ট দুই পক্ষ বা দুজনে কি হবে, স্ট্রিক্টলি অর্থাৎ কঠোরতার সঙ্গে পালন করবে। অর্থাৎ বৌদ্ধ দর্শনে কিন্তু কি হচ্ছে, স্ট্রিক্টলি ডিসিপ্লিনকে ফলো করার আগ্রহ করা হচ্ছে বা বলা হচ্ছে। অর্থাৎ বৌদ্ধ দর্শনে কঠোরতম শৃঙ্খলাকে সমর্থন করা হয়। ওকে, এরপরে কি এখানে বলা হচ্ছে, ফর দ্য টিচার্স হ্যাভ বিন ইনস্ট্রাক্টেড টু ফলো দ্য নলেজ অফ ফোর আর্য সত্য অ্যান্ড অষ্টাঙ্গ পাথ। অর্থাৎ কি, শিক্ষকদেরকে এখানে কি করতে হতো, সবসময় চতুরার্য সত্য এবং অষ্টাঙ্গিক পাথকে অনুসরণ করতে বলা হতো। এবার তাহলে শিক্ষকদেরকে কি বলা হতো, শিক্ষার্থীদেরকে, এবার সেই জেনারেল স্টুডেন্ট বা সাধারণ শিক্ষার্থীদেরকে কি করতে হতো, যে 10টা নিয়ম বা 10 নিয়মের যে বিষয়গুলো রয়েছে, 10টি নিয়ম তাদেরকে অনুসরণ করতে হতো। ঠিক আছে, এবার এই 10টি নিয়ম আমরা দেখব, কারণ 10টি নিয়মের উল্লেখ শিক্ষার্থীদের ক্ষেত্রেও রয়েছে। ঠিক আছে, অর্থাৎ টিচারদেরকে চতুরার্য সত্য আর অষ্টাঙ্গিক মার্গ বা অষ্টাঙ্গিক পথ অনুসরণ করতে হতো বা মেনে চলতে হতো কঠোরভাবে, এবং শিক্ষার্থীদেরকে তাদেরকে 10টি নিয়ম বা 10 রুলস বা 10টি আইন মেনে চলতে হতো। ঠিক আছে, এবার বলা হচ্ছে ইন কেস অফ ডিসওবেজ দ্য রুল, অর্থাৎ শৃঙ্খলা ভাঙতেই পারে। ঠিক আছে, একটা শিক্ষা প্রতিষ্ঠানে থাকতে গেলে যে শৃঙ্খলা ভাঙবে তা নয়। তো বৌদ্ধ দর্শনে বলা হচ্ছে, যদি দেখা যায় যে শিক্ষার্থী যদি সেই শৃঙ্খলা বা নিয়ম বা কোনো প্রকারের সেই যদি সেই আইন ভেঙে ফেলে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, তাহলে এখানে বলা হচ্ছে দ্য টিচার ক্যান পানিশ দেম। তাহলে শিক্ষক সেক্ষেত্রে স্টুডেন্টকে পানিশ করতে পারে বা শাস্তি প্রদান করতে পারে। তাহলে এবার একটা প্রশ্ন আছে, শিক্ষার্থী যদি নিয়ম শৃঙ্খলা ভাঙে তাহলে তাকে পানিশ করা হবে, কিন্তু যদি টিচার যদি শৃঙ্খলা ভাঙেন তাহলে, সেটা সম্পর্কে বৌদ্ধ দর্শনে বলা হচ্ছে, যদি টিচার যদি নিয়ম ভাঙেন বা ডিসওবে দ্য রুল তিনি করেন, তাহলে কি হবে, গ্রুপ অফ টিচার ক্যান পানিশ দ্য টিচার। অর্থাৎ শিক্ষকদের একটা দল তখন শিক্ষককে কি করবেন, শাস্তি প্রদান করবেন সেই রুলটাকে ডিসওবে করার জন্য বা নিয়ম শৃঙ্খলা ভাঙার জন্য। ঠিক আছে, এবারে বলা হচ্ছে টু পানিশ ফর ডুইং এ সেভার টাইম ইন দ্য লেজিসলেশন অফ দ্য সিস্টেম। এবার যদি দেখা যায় যে বারবার কোনো শিক্ষার্থী হয় কোনো অন্যায় কাজ করছে, বা যে কোনো ব্যক্তি হোক অন্যায় কাজ করছে বা করবে, এবং যদি দেখা যায় সে হয়তো কোনো গুরুতর অপরাধ করে ফেলেছে, তাহলে বৌদ্ধ দর্শনে কি বলা হচ্ছে দেখুন। প্রথম কথা, বৌদ্ধ দর্শনে কিন্তু কোনো সময় ফিজিক্যাল পানিশমেন্টকে কিন্তু সমর্থন করা হয় না। ফিজিক্যাল পানিশমেন্টকে কিন্তু সবসময় ত্যাগ করার কথাই বৌদ্ধ দর্শনে বলা হয়েছে। বাট যদি তবুও কোনো গুরুতর অপরাধ দেখা দেয় এবং শৃঙ্খলা যদি ভাঙে বা ভেঙে ফেলে শিক্ষক শিক্ষার্থী যে কেউ, তাহলে কি রয়েছে, এডুকেশনাল ইনস্টিটিউট থেকে শিক্ষককে বা শিক্ষার্থীকে কি করতে হবে, এক্সপেল করতে হবে। দেখুন বলাই হয়েছে, ইন কেস অফ এক্সট্রিমলি সিভিয়ার ক্রাইম দেয়ার ইজ এ প্রভিশন টু এক্সপেল দেম ফ্রম দ্য এডুকেশনাল ইনস্টিটিউট। ওকে, অর্থাৎ কোথাও না কোথাও বৌদ্ধ দর্শনে আসলে কঠোর শৃঙ্খলাকে সমর্থন করছে এবং বলা হচ্ছে শৃঙ্খলা পরায়ণের কথা, আমরা যা বুঝতে পারলাম ওভারঅল। ঠিক আছে, এরপরে আমরা কথা বলবো শিক্ষক নিয়ে, অর্থাৎ একজন শিক্ষক কি ধরনের হবেন বা শিক্ষক সম্পর্কে বৌদ্ধ দর্শনের বক্তব্য কি তা আমরা এবার দেখে নেব। এখানে বলা হচ্ছে, ইন বুদ্ধিস্ট এডুকেশন only that person could be a teacher who has known the four Arya truths and who follow the অষ্টাঙ্গিক পার্থ or অষ্টাঙ্গ পার্থ। অর্থাৎ শিক্ষক বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় তিনিই হবেন যিনি কেবলমাত্র, মনে রাখবেন ভালো কথা, যিনি কেবলমাত্র কি চতুরার্য সত্য সম্পর্কে জ্ঞান রাখবেন আর কি অষ্টাঙ্গিক মার্গকে যিনি অনুসরণ করবেন। ঠিক আছে, তাহলে একজন ব্যক্তিকে শিক্ষক হওয়ার জন্য কি দরকার, চতুরার্য সত্য সম্পর্কে এবং অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে জ্ঞান থাকা দরকার, এবং শুধু জ্ঞান নয়, যিনি এগুলোকে অনুসরণও করবেন। ঠিক আছে, এবারে বলা হচ্ছে, the right to grant education was only with the monks, and that to those monks who have been monks for a minimum 10 years। অর্থাৎ শিক্ষা দেওয়ার বা শিক্ষা প্রদানের ক্ষমতা বা অধিকারটা কেবলমাত্র ওই সমস্ত বৌদ্ধ পুরোহিতদের কাছেই থাকবে যারা প্রায় তাদের পৌরোহিত্যের জীবনে প্রায় 10 বছর ধরে আছেন বা কমপক্ষে 10 বছর ধরে আছেন, মিনিমাম অফ
10 years, অর্থাৎ শিক্ষককে এখানে 10 years এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে, এবং তিনি কি হবেন, বুদ্ধিস্ট মঙ্ক তিনি অবশ্যই হবেন। ঠিক আছে, তারপরে দেখুন এখানে বলা হচ্ছে বুদ্ধিস্ট টিচার আর ডিভাইডেড ইন্টু 2 ক্যাটাগরিজ, অর্থাৎ বৌদ্ধ দর্শনে শিক্ষকদের মূলত দুটি শ্রেণীর কথা বলা হয়। সেই দুটি শ্রেণী কী কী? একটা শ্রেণী যেটা আছে কি বলা হচ্ছে, অন দোজ হুইচ ওয়ার হাইলি লার্ন, নিয়ার হোম দ্য মঙ্কস উড সিট টু গ্যাদার নলেজ। একটা শ্রেণী আছে যারা হয়তো হাইলি কোয়ালিফাইড বা খুব প্রচুর পরিমাণে উচ্চশিক্ষিত, এবং যারা মঙ্কদের হয়তো কাছাকাছি, এবং সেখান থেকে তারা জ্ঞান কি করেন, আহরণ করেন। ঠিক আছে, এটা একটা শ্রেণী আছে। দ্বিতীয় যে শ্রেণীটা আছে যেখানে বলা হয়েছে দ্য আদার হু ইউজ টু টিচ ম্যানারিজম লার্নিং ফ্রম হুম দ্য স্টুডেন্ট ইউজ টু গেট দ্য বেস্ট ম্যানার্স। এবং এখানে আরেকটা শ্রেণী আছে যারা কি করে, যারা মূলত ম্যানারিজম বা ব্যবহার বা শিখন কলা কৌশলগুলো শিক্ষার্থীদেরকে শেখায়। ঠিক আছে, এবং সেই বিষয়গুলো আবার শিক্ষার্থীরা তাদের কাছ থেকে শেখে, এবং তারাও আবার শিক্ষার্থীদের কাছ থেকে শেখে। ওকে, তাহলে এখানে দুটো ক্যাটাগরি পাচ্ছি, অর্থাৎ একটা হচ্ছে হাইলি লার্ন ক্যাটাগরি, যারা কেবলমাত্র নলেজ গ্যাদার করার জন্য তাদেরকে জানা হয়, এবং আরেকটা হচ্ছে কি, যারা কী জন্য হচ্ছে, ম্যানারিজম টিচ করার জন্য বা লার্নিং টিচ করার জন্য যাদেরকে ইউজ করা হয় বা সঙ্গের মধ্যে নেওয়া হয়। ঠিক আছে, এই দায়িত্ব পালনের জন্য। এবার এখানে আরেকটা জিনিস বলা হচ্ছে, অ্যাট দ্য টাইম দ্য টিচার্স ইউজ টু প্রম্পট দ্য স্টুডেন্টস ফর দেয়ার ম্যানার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস ইউজ টু ডু দ্য সেম ফর দ্য টিচার্স। অর্থাৎ কি, একজন শিক্ষার্থী তিনি কি করেন, শিক্ষকের ব্যবহারের জন্য তিনি যেমন তাকে প্রম্পট বা তিনি প্রেরণা দিতে পারেন, ঠিক সেইভাবে একজন শিক্ষকও শিক্ষার্থীকে দেবেন, এবং শিক্ষার্থীও শিক্ষককে সেভাবে প্রেরণা দেবেন তার সেই বা তাদের সেই ম্যানার্সের জন্য। ঠিক আছে, বা বলা যায় তার ব্যবহারের জন্য। ঠিক আছে, তো শিক্ষক হিসেবে আমরা এই কতগুলো বিষয় আমরা দেখতে পাই বৌদ্ধ দর্শনে। এবার আমরা শিক্ষার্থীকে নিয়ে আলোচনা করব, অর্থাৎ বৌদ্ধ দর্শনে শিক্ষার্থী সম্পর্কে কী মতামত পোষণ করা হয়েছে বা কী বলা হয়েছে তা আমরা একটু দেখে নেব। দেখুন এখানে বলা হচ্ছে উইদাউট দ্য পারমিশন অফ দেয়ার প্যারেন্টস। ওকে, উইদাউট দ্য পারমিশন অফ দেয়ার প্যারেন্টস কী বলা হয়েছে, দে ওয়ার নট গিভেন অ্যাডমিশন। অর্থাৎ শিক্ষার্থীদের অভিভাবকদের অনুমতি ছাড়া তাদেরকে শিক্ষাক্ষেত্রে বা শিক্ষাতে ভর্তি নেওয়া হতো না বা অ্যাডমিশন নেওয়া হতো না তাদেরকে। ওকে, তারপরে এখানে বলা হয়েছে আদার দেন দিস দোজ হু ওয়ার suffering from contagious disease, several criminal, ill-mannered, etc. were not admitted. অর্থাৎ যাদের ক্ষেত্রে দেখা যেত আর কি, যারা হয়তো খুব বাজেভাবে হয়তো অসুস্থ রয়েছে বা খুব কুখ্যাত বা গুরুতর হয়তো অপরাধকারী, অথবা কোনো হয়তো দীর্ঘমেয়াদী বা দীর্ঘকালীন হয়তো কোনো রোগে ভুগছে, ঠিক আছে, তাদেরকে ফের আবার শিক্ষাক্ষেত্রে অ্যাডমিশন নেওয়া হতো না বা তাদেরকে শিক্ষা ব্যবস্থায় ভর্তি নেওয়া হতো না। ঠিক আছে, অর্থাৎ এখানে কোথাও না কোথাও বলা হচ্ছে বৌদ্ধ দর্শনে যে শিক্ষার্থীর অভিভাবকদের অনুমতি ছাড়া, ঠিক আছে, শিক্ষার্থীদেরকে ভর্তি নেওয়া হবে না। পাশাপাশি যদি দেখা যায় যে কোনো কারণে শিক্ষার্থী হয়তো কোনো রকমের দীর্ঘকালীন বা দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছে, ঠিক আছে, হয়তো সে কোনো গুরুতর অপরাধ করেছে বা হয়তো কুখ্যাত অপরাধকারী হয়তো, তাহলে সেক্ষেত্রেও তাকে কিন্তু শিক্ষাক্ষেত্রে তাকে ভর্তি নেওয়া হবে না বা প্রবেশ নেওয়া হবে না। ঠিক আছে, তারপরে এখানে বলা হচ্ছে ডিউরিং দ্য অ্যাডমিশন দ্য কালচার অফ পিউরিফিকেশন ওয়াজ দেয়ার। অর্থাৎ শুদ্ধিকরণের, অর্থাৎ এই যে ভর্তি নেওয়া হবে কি না, তো ভর্তি নেওয়ার সময় বা অ্যাডমিশনের সময় একজন শিক্ষার্থীকে কী করতে হতো, তাকে পিউরিফাই করা হতো। ওকে, পিউরিফাই মানে কি, তাকে শুদ্ধিকরণ করা হতো। ঠিক আছে, তারপরে দেখুন এখানে বলা হয়েছে ইন দিস দ্য চাইল্ড হ্যাড টু গেট ব্লাড অ্যান্ড রিটেন পিউরিটি উইথ দ্য প্লেজ। ঠিক আছে, অর্থাৎ শিক্ষার্থীকে এই সময় তার মুন্ডন করানো হতো, এবং তারপরে তাকে কি করা হতো, তাকে প্লেজ বা শপথ নিতে হতো। কি নিয়ে শপথ নিতে হতো? বৌদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। তো এই ত্রিবাক্যের, ঠিক আছে, যেটাকে শরণত্রয়ী বলা হয়, তো এই শরণত্রয়ীর মাধ্যমে তাকে শপথ নিতে হতো। কাকে? শিক্ষার্থীদেরকে। যেটাকে আমরা আসলে বৌদ্ধ দর্শনের শিক্ষাকালীন যে আমরা বলি না প্রবজ্জা, যেটাকে আমরা বলি, আসলে প্রবজ্জার অনুষ্ঠানের মাধ্যমেই তো শিক্ষার্থীকে শিক্ষার মধ্যে নেওয়া হতো। ঠিক আছে, সেইটার কথা এখানে বলা হচ্ছে। এবার বলা হচ্ছে অন দিস অকেশন দ্য স্টুডেন্ট ওয়াজ গিভেন 10 অর্ডার্স।
আগে বললাম আমরা ডিসিপ্লিনে যেটা আলোচনা করেছিলাম যে শিক্ষার্থীকে বা স্টুডেন্টকে যে 10টি নিয়ম মেনে চলতে হচ্ছে, সেই 10টি রুলের কথা এখানেও রয়েছে, ঠিক আছে। এবং বলা হচ্ছে দিস 10 অর্ডার্স অর রুল, অর্থাৎ 10টি নিয়মের কথা, ওয়ার নোন অ্যাজ 10 শিক্ষাপদানি, অর্থাৎ সেই 10টি নিয়ম বা 10টি আইন বা 10টি কানুন কী নামে পরিচিত? 10 শিক্ষাপদানি নামে পরিচিত। এবং এখানে বলা হচ্ছে ইচ স্টুডেন্ট হ্যাড টু ফলো দেম, এবং এই 10টি নিয়ম বা 10টি নীতি প্রত্যেকটা শিক্ষার্থীকে আসলে মেনে চলতে হতো, ঠিক আছে। তারপরে দেখুন এখানে বলা হয়েছে দিস 10 অর্ডার্স ওয়্যার, এবার তাহলে সেই 10টি নিয়ম বা 10 শিক্ষা পদানিটি কী? দেখুন এখানে বলা হয়েছে প্রথমটা কি রয়েছে, প্রথমটা হচ্ছে কি নট টু ডু ক্রিয়েচার ভায়োলেন্স, হিংসা না করা, নট টু টেক এনি ওয়ান্স ম্যাটেরিয়াল, কারো কোনো কিছু না নেওয়া, কিপ অ্যাওয়ে ফ্রম দ্য ইম্পিয়ার বিহেভিয়ার, অর্থাৎ হিংসাত্মক বা দুঃখে দেওয়া কোনো মানে আচার আচরণ থেকে বিরত থাকা। তারপরে কি নট টু স্পিক আনট্রুথ থিংস, অর্থাৎ মিথ্যে কথা না বলা, নট টু কনজিউম ইনটক্সিকেটিং এলিমেন্টস, অর্থাৎ নেশাগ্রস্ত কোনো বিষয় না নেওয়া, ঠিক আছে। নট টু ইট ফুড অ্যাট দ্য রং টাইম, অর্থাৎ ভুল সময়ে কোনো কিছু খাবার না খাওয়া, ঠিক আছে। নট টু কন্ডেম এনিওয়ান, কোনো কাউকে মানে কোনো ব্যক্তিকে বা যে কোনো কাউকে ত্যাগ না করা বা বলা যায় যে খণ্ডন না করা আর কি, ঠিক আছে। কিপ অ্যাওয়ে ফ্রম দ্য সিঙ্গিং অ্যান্ড ডান্সিং, অর্থাৎ নৃত্য এবং মানে গীত করা থেকে নিজেকে বিরত রাখা। নট টু ইউজ ফ্রেগরেন্ট অ্যান্ড মেক আপ থিংস, ঠিক আছে, অর্থাৎ মেকআপ করা বা সাজসজ্জা ভূষণের বিষয়বস্তুগুলো থেকে এবং সুগন্ধি বিষয়গুলো থেকে মানে বিরত থাকা, ব্যবহার না করা। তারপরে কি নেভার টু অ্যাকসেপ্ট আর্মস অফ সিলভার গোল্ড এক্সপেন্সিভ অবজেক্টিভ, অর্থাৎ যে সমস্ত দামি যে সমস্ত গয়নাগাটি বা জাগতিক বিষয় আছে সেইগুলোকে গ্রহণ না করা, ঠিক আছে। তো মূলত এই 10টি নিয়ম বা 10টি শৃঙ্খলা প্রত্যেক শিক্ষার্থীকে মেনে চলতে হতো, যেটাকে কি বলা হয়েছে? 10 শিক্ষা পদানি বলা হয়েছে। এবং এই 10টা নিয়ম বা 10টা অর্ডারই বা 10টা রুলসই আসলে ডিসিপ্লিনেও স্টুডেন্টকে কিন্তু মেনে চলতে হয়, ঠিক আছে। তো এই গেল একজন স্টুডেন্টের কথা বা শিক্ষার্থীর সম্পর্কে বৌদ্ধ দর্শনের যা যা বক্তব্য আর কি, ঠিক আছে। এবারে জেনে নেব স্কুল বা বিদ্যালয় সম্পর্কে বৌদ্ধ দর্শনের বক্তব্য কী। দেখুন এখানে বলা হয়েছে এনি টাইপ অফ স্কুল বুদ্ধিস্ট ওয়ান্টেড টু সি দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্ট ইন কমপ্লায়েন্স উইথ দ্য বৌদ্ধ শাস্ত্র, অর্থাৎ বৌদ্ধ শিক্ষাক্ষেত্রে মানে বৌদ্ধবাদীরা আর কি, তারা বলেন যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক না কেন সেটা যেন শিক্ষক এবং শিক্ষার্থী তাদের যে পারস্পরিক কর্মকেন্দ্রিকতা বলি বা আচার আচরণ বা নিয়ম নীতি মানে মেনে চলার কথা বলি, চলি না আর কি, তো সেই সমস্ত বিষয়গুলো আসলে কার উপর ভিত্তি করে হবে? বৌদ্ধ শাস্ত্রের উপর ভিত্তি করে হবে বা হওয়া উচিত। অর্থাৎ বিদ্যালয়ের বিষয় সমস্ত কিছু আসলে কার উপর ভিত্তি করে হবে? বৌদ্ধ শাস্ত্রের উপর ভিত্তি করে হবে। তারপরে দেখুন এখানে বলা হয়েছে দে ওয়ার ইন ফেভার অফ স্ট্রিক্ট অ্যারেঞ্জমেন্টস ইন দ্য স্কুল, অর্থাৎ স্কুলের মধ্যে কঠোরতম ব্যবস্থাপনার সমর্থন কিন্তু বৌদ্ধবাদীরা বা বৌদ্ধ দর্শনকারীরা করেন। অর্থাৎ কি তারা স্ট্রিক্ট ডিসিপ্লিনের কথা বলছেন, অর্থাৎ স্কুলের মধ্যে শৃঙ্খলা যেমন থাকবে পুরো বিদ্যালয়টা বা পুরো শিক্ষা প্রতিষ্ঠানটা শৃঙ্খলা পরায়ণের উপর বা নীতি বা শৃঙ্খলা নীতির ওপরই ভিত্তি করে গড়ে উঠবে। ওকে, তারপরে দেখুন এখানে বলা হয়েছে নর্মালি অ্যাট দ্য এজ অফ 8 উইথ দ্য কালচার অফ পিউরিফিকেশন এ স্টুডেন্ট ওয়াজ অ্যাডমিটেড ইনটু দ্য বুদ্ধিস্ট এডুকেশনাল ইনস্টিটিউট, অর্থাৎ 8 বছর বয়সেই, ঠিক আছে, তার সাংস্কৃতিক পরিশুদ্ধি বা যে স্টুডেন্টকে অ্যাডমিশন নেওয়া হচ্ছে ব্যক্তি বা শিক্ষার্থীর তার পরিশুদ্ধিকরণের মাধ্যম দিয়ে শিক্ষার্থীকে বিদ্যালয়ের মধ্যে বা বৌদ্ধিক শিক্ষা ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। তো বিদ্যালয় সম্পর্কে বৌদ্ধ দর্শনে এই বিষয় বলা হয়েছে, ঠিক আছে। এরপরে আরেকটা যে বিষয় থাকে এখানে বলা হচ্ছে ফার্স্ট 4 years দে আন্ডারওয়েন্ট ফার্স্ট লেভেল এডুকেশন অ্যান্ড আফটার দ্যাট হায়ার এডুকেশন, অর্থাৎ প্রথম তাদেরকে 4 বছরের প্রাথমিক স্তরের শিক্ষাটা তাদেরকে নিতে হবে, ঠিক আছে। এবং এই প্রাথমিক স্তরের 4 বছরের বিদ্যালয় বা মানে বিদ্যালয় বা প্রাথমিক স্তরের শিক্ষার পর তারা উচ্চশিক্ষা নিতে পারে বা হায়ার এডুকেশনে তারা যেতে পারে, ঠিক আছে, বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানে। তো এই কতগুলো বিষয় রয়েছে বৌদ্ধ শিক্ষার ক্ষেত্রে, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থাপনায়, ঠিক আছে। তো আজকে আমরা তাহলে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার এইমস অফ এডুকেশন, মেথডস অফ এডুকেশন, তারপর আপনার কারিকুলাম অফ এডুকেশন
ডিসিপ্লিন অফ এডুকেশন, স্কুল, স্টুডেন্টস, টিচার্স, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে বৌদ্ধ দর্শনের কী বক্তব্য বা বৌদ্ধ দর্শনের কী মতামত সেটা আমরা আলোচনা করলাম। ঠিক আছে, এরপরে আমরা চেষ্টা করব ইন্ডিয়ান ফিলোসফির যে যে জায়গাগুলো আমাদের বাকি আছে সেগুলো একটু কভার করে নেওয়ার। ঠিক আছে, এভাবে আমরা কি করব, নেটের যে সমস্ত আনকমন যে জায়গাগুলো আছে না সেগুলোকে আমরা কভার করব। ওকে, একটু সময় লাগবে কিন্তু আশা করি হয়ে যাবে। ঠিক আছে, তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন।